সবাইকে 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম। এই ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামের এই লেকচারে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এই সম্পর্কে আলোচনা করব। তাহলে এই ভেক্টর অধ্যায়ের এই আলোচনাতে আমরা মূলত ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই অধ্যায় থেকে যে সকল টাইপের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো সলভ করতে হলে তোমাদের কি কি থিওরি জানা লাগবে এবং কি কি বিষয় মনে রাখতে হবে বা কিছু কিছু প্রশ্ন সলভের ক্ষেত্রে কিভাবে তোমরা খুবই তাড়াতাড়ি দ্রুততার সাথে সেই প্রশ্নের উত্তর বের করতে পারবো, সেরকম কিছু টিপস এন্ড ট্রিক্স তোমাদের এই অ্যাডমিশন কোর্সের ক্লাসটিতে আমরা শেয়ার করব। তাহলে চলো আমাদের আজকের লেকচারটি শুরু করা যাক। ইউনিভার্সিটি অ্যাডমিশনের এই ভেক্টর অধ্যায় থেকে মূলত যে প্রশ্নটা আসে সেই প্রশ্নগুলো সবগুলোই দেখবা যে এখানে এই ভেক্টর অধ্যায়ের যেগুলো অ্যানালিটিক্যাল পার্ট বা যেগুলো ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেগুলো থেকে আসে, অর্থাৎ জ্যামিতিক প্রমাণ সংক্রান্ত সমস্যা কিন্তু তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানে ইউনিভার্সিটির অ্যাডমিশন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের এবং এর সাথে সাদৃশ্যপূর্ণ মিল যে সিমিলার যেগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আছে ওগুলোর আলোকে আমরা আলোচনা করছি বেসিক্যালি। তাহলে এখানে প্রথম টপিক সম্পর্কে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি। এখানে ভেক্টর বলতে বোঝায় যে মূলত ভেক্টরের যে উপাংশ আকারে যে প্রকাশিত রূপ, অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিন অক্ষ বরাবর একটা ভেক্টরের উপাংশ দিয়ে কিন্তু আমরা একটা ভেক্টরকে নির্দেশ করতে পারি। যেমন এখানে এ একটা ভেক্টর, এ ভেক্টর হচ্ছে axi প্লাস ayj প্লাস azk। এখানে ax ay আর az হচ্ছে যথাক্রমে এ ভেক্টরের x অক্ষ y অক্ষ এবং z অক্ষ বরাবর উপাংশ। তাহলে এভাবে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা যদি উপাংশ এবং আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করি তাহলে এ আর বি ভেক্টরের লব্ধিকেও আমরা এই উপাংশের আকারে প্রকাশ করতে পারবো। তোমরা ম্যাথ দ্বিতীয় পত্রে স্থিতিবিদ্যা অধ্যায়ে কিন্তু এই সূত্রটা জেনে থাকবে। দেখো এখানে দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে ওই ভেক্টর দুইটার একটা অক্ষ বরাবর উপাংশের সমষ্টি হচ্ছে দ্বারা নির্মিত একটি ভেক্টর। আচ্ছা, অর্থাৎ দেখো লব্ধির x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে উপাদান ভেক্টর দুইটির x অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। অর্থাৎ এটাই কিন্তু আমাদের সেই স্থিতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য বা সূত্র ছিল যে একটা নির্দিষ্ট দিক বরাবর লব্ধির উপাংশ হবে সদস্য ভেক্টর দ্বয়ের ওই দিকে উপাংশের যোগফলের সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এটা ঢাকা ভার্সিটির 2006-07 সালের একটি প্রশ্ন যে f1 এবং f2 দুটো ভেক্টর দেওয়া আছে এবং এই দুটোর লব্ধি হচ্ছে f3। তাহলে f1 যদি 2i - 3j হয় এবং f3 হচ্ছে 5i + 4j হয় তাহলে f2 কত? অর্থাৎ লব্ধি দিয়ে দিয়েছে আমাদের f3 এবং একটা উপাদান ভেক্টর f1 দিয়ে দিয়েছে, আমাদেরকে অন্য উপাদান ভেক্টর f2টা নির্ণয় করতে হবে। তাহলে চলো, তাহলে এটা আমরা জানি যে দেখো f2 আর f1 এই দুটো ভেক্টর যোগ করলে এদের যোগফল হবে f3 এই ভেক্টর। তাহলে আমার শুধু f2 ভেক্টর কত হবে? f2 ভেক্টর হবে f3 ভেক্টর থেকে আমরা যদি f1 ভেক্টরকে বিয়োগ করি সেটা। তাহলে এখন দেখো আমরা এই লব্ধির যে সূত্র আছে সেই লব্ধির সূত্র থেকে দেখেছি যে এই যে একটা লব্ধির একটা নির্দিষ্ট দিক উপাংশ হচ্ছে ভেক্টর দ্বয় যে সদস্য ভেক্টর দ্বয় বা উপাদান ভেক্টর দ্বয়ের ওই দিকের উপাংশের সমষ্টির সমান। তাহলে আমরা বলতে পারি যে f3 ভেক্টরের একটা নির্দিষ্ট দিকের সমষ্টি হবে f1 আর f2 এর সমষ্টির সমান। তাহলে f2 এর ভ্যালু যদি f3 - f1 হয় তাহলে অবশ্যই f3 এর ওই উপাংশ থেকে আমাদের f1 এর উপাংশটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো x অক্ষ বরাবর f3 এর উপাংশ হচ্ছে 5, f2 এর হচ্ছে 2, তাহলে এটা হবে 5 - 2i শেষ প্লাস। এখন দেখো j বা y অক্ষ বরাবর উপাংশ f3 এরটা হচ্ছে 4 আর f1 এরটা হচ্ছে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3, 4 + 3 এত j। তাহলে এখান থেকে অ্যানসার পেলাম দেখো 5 থেকে 2 বাদ দিলে হবে 3i। তাহলে এই যে 3i একমাত্র ডি নাম্বার অপশনে আছে, তাহলে ডি নাম্বার অপশনটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এবং এটা দেখো যোগ করলে +7j হয়, 3i + 7j, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে যে এটাও কিন্তু ওই একই টপিকের আন্ডারে যে দুটো ভেক্টরের লব্ধি আমরা p + q আকারে নির্ণয় করতে পারি।
দেখো এখানে p একটা ভেক্টর, সে p ভেক্টরটা হচ্ছে 2i + 2j - 3k, এবং q একটা ভেক্টর যেটা হচ্ছে 4i + j - k। তাহলে এদের লব্ধি কত? এটা RU মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2008-2009 সালে এসেছিল। এখন দেখো, যেহেতু আমরা জেনেছি যে লব্ধি হচ্ছে শুধুমাত্র এই অংশগুলার একটা লব্ধি, এটা নির্দিষ্ট দিক, আর x অক্ষ বরাবর লব্ধির উপাংশ হবে অংশগুলোর যোগফলের সমান, তাহলে 2 আর 4 যোগ করলে হয় 6 একমাত্র দেখো 6i শুধুমাত্র প্রথম অপশনেই আছে, কাজেই আমরা বলতে পারি এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম অপশনটা। তাহলে দেখো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু পুরো প্রশ্নের পুরো ভেক্টরটার কিন্তু হচ্ছে লব্ধি না নির্ণয় করলেও চলে। আমরা একটা উপাংশ থেকে অপশনকে এলিমিনেট করার মাধ্যমে বা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে এবার চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটাও ভেক্টরের লব্ধি সংক্রান্ত একটি, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7 সালে এসেছিল। এখন বলেছে এখানে এবিসি একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই এবং এফ। তাহলে এই ছবিটা কিন্তু আমরা না আঁকলে মনে মনে বা প্রশ্নে যদি আমরা রাফ করে না নিই, তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দিতে পারবো না। তাহলে দেখো এখানে এবিসি, আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, এখানে এই যে এ, এটা বি, এটা সি, এখানে বৃত্তটা অঙ্কন করে নিলাম। তারপর বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু ডি, ই এবং এফ। তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি, তারপর সিএ এটার মধ্যবিন্দু ই, তারপরে এফ এটার মধ্যবিন্দু, এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এখন আমাদের বলেছে যে এই নিচের কোনটা সঠিক আর কি। তাহলে এখানে বলেছে এডি সমান, এই যে এডি, এডি, এ আর ডি যদি আমরা যোগ করি, এই যে এডি, এই ভেক্টরটা কি এবি প্লাস বিসি এর সমান হবে? এবি প্লাস বিসি না, বিসি সমান তো হবে না, কারণ বিসি তো হচ্ছে পুরাটা। আমার এডি হলে শুধু এবি প্লাস বিডি হইলেই আমার হয়ে যেত, তাই এটা সঠিক না। তারপরে দেখো এখানে লিখছে এবি প্লাস এসি, এই যে দেখো এডি সমান এবি প্লাস এসি, না এটাও সঠিক না। তারপর এডি সমান এএফ প্লাস এই, এই যে দেখো এডি সমান এএফ, এই যে এএফ, এই যে এইটুকু ভেক্টর এএফ প্লাস এই, এই এইটা, এই দুইটা, হ্যাঁ এটা সঠিক। কেননা এই যে দেখো তুমি যদি আমি এই এএফ ভেক্টরটাকে এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এই প্লাস এই যে এএফ এটার সমান হবে তোমার এডি, এটা সমান ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এই যে এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল হচ্ছে এই ভেক্টর, শেষ। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার চলো আমরা হচ্ছে, এবার তোমাদের জন্য একটা কুইজ থাকবে, তোমরা এখন খাতা কলম বের করো। আমরা এই অধ্যায়ের এই প্রশ্ন, এই লেকচারের সময় আমরা মাঝে মাঝে বিভিন্ন টপিকে তোমাদেরকে কুইজ দেব। এই কুইজটা যখনই দিব, তোমরা এই ভিডিও দেখতে দেখতেই তখন এই কুইজের সময় ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে খাতা কলমে এই প্রশ্নটা সলভ করে ফেলবা। তারপরে সলভ করে ফেলার সাথে সাথে আমরা এটা সঠিক উত্তর কি হবে এটা বলে দেব। আচ্ছা, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু গত প্রশ্নের মতোই সাদৃশ্যপূর্ণ, কাজেই এটা তোমাদের দেখো কিন্তু এখানে অপশন একটু অন্যরকম আছে। তাই এখনই তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে খাতা কলম বের করে এটার অ্যান্সার বের করো এবং অ্যান্সারটি রেডি রাখো। আমরা এখনই বলে দেব, কিছুক্ষণ পরে বলে দিব যে তোমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নাম্বার। এখানে দেখো অপশনটা কিন্তু একটু অন্য ছিল। দেখো এখানে যদি আমি ছবিটা আঁকি, এই ছবিটা হচ্ছে দেখো এবিসি ত্রিভুজে ওই একই চিত্র, কিন্তু এবিসি ত্রিভুজের বিসি মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এখন কোনটা সঠিক? এডি সমান এবি প্লাস বিসি, এটা সঠিক না আমরা জানি। তারপর ডি এর সমান ডিএ, এটা কিন্তু উল্টা ভেক্টরটি চেয়েছে ডিএ, এই ডি এর সমান হচ্ছে ডিএফ, হ্যাঁ এই ডিএফ প্লাস ডিই, হ্যাঁ এই যে ডিই এটা। এখন এই ভেক্টরটা যদি আমরা এখানে রিপ্লেস করে দিই, এখানে রিপ্লেস করে দিই, তাহলে দেখো ডিএ সমান এটা চলে আসে ডিএফ প্লাস এফ, এফ এটা আর ডিইটা একই, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমাদের অধিকাংশেরই উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে এবার চলো ভেক্টরের লব্ধি সংক্রান্ত আরেকটা সমস্যার সমাধান করি। এখানে ভেক্টরের লব্ধি না, সাধারণত ভেক্টরের মান নির্ণয় করতে বলেছে। এখানে বলেছে আর একটা ভেক্টর, এই ভেক্টরটার হচ্ছে 3i - 4j + √11k। তাহলে জিজ্ঞেস করেছে যে এই ভেক্টরটার মান কত। তাহলে ভেক্টরের মানের যে সূত্রটা সেটা জানি আমরা,
এখানে ভেক্টরটার মান হবে ভেক্টরের উপাংশগুলোর বর্গের যোগফলের বর্গমূলের সমান। তাহলে √3 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 11 হবে, কারণ √11 স্কয়ার মানে 11। আচ্ছা, তাহলে 9 প্লাস 16 প্লাস 11। এখন দেখো 9 আর 16 যোগ করলে হয় হচ্ছে 25, 25 আর 11 যোগ করলে হয় 36, এটাকে রুট করলে আসে শুধুমাত্র 6। তাই এইটার সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন 6। এটা হচ্ছে এই ভেক্টরের মান। দেখো এত সহজ প্রশ্ন না অনেক সময় অনেক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কিন্তু চলে আসে। কাজে আমরা যদি আমাদের বেসিকটা ঠিক থাকি এবং একটা অধ্যায়ের থিওরিগুলা এবং সূত্রগুলো আমাদের ঠিকমতো আয়ত্তে থাকে, আশা করি তোমাদের প্রশ্ন সমাধানে কোনো সমস্যা হবে না। তাহলে এবার আসো আমাদের পরবর্তী টপিকের আলোচনা করি। পরবর্তী টপিকটা হচ্ছে যে একক ভেক্টর সম্পর্কে। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে 1। আচ্ছা, এবং এছাড়া একটা একক ভেক্টর পাওয়া যায় কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে আমরা একটা একক ভেক্টর পাই। এখন একটা ভেক্টর যদি a হয় axi প্লাস ayj প্লাস azk, তাহলে একক ভেক্টর a প্রাইম বা a ডট এরকম বলতে পারো, বা a ক্যাপ এটা অনেক সময় বলা হয়। a ক্যাপ হচ্ছে ভেক্টর a ডিভাইডেড বাই শুধু a, অর্থাৎ a ভেক্টরের মান। আচ্ছা, তাহলে এটা যদি আমি বসিয়ে দিই সূত্রটা, দেখো a ভেক্টর হচ্ছে axi প্লাস ayj প্লাস azk ডিভাইডেড বাই √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এটা হচ্ছে মূলত একক ভেক্টর পাওয়ার একটি উপায়। তাহলে এই একক ভেক্টর নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আমাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে। যেমন ধরে এই প্রশ্ন বলেছে যে a এর মান কত হলে ½ i প্লাস 1/3j প্লাস ak ভেক্টরটি একটা একক ভেক্টর হবে। আচ্ছা, তাহলে আমাদের ধরে নিতে হবে একক ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের মান 1। তাহলে মান 1 মানে এই যে ½ স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস a স্কয়ার, এটার ভ্যালু হবে 1। কেন 1? কারণ এটা রুট ওভারের ভ্যালু 1 হলে এটাকে বর্গ করলেও আমরা একই পাবো। তাহলে a স্কয়ারের ভ্যালু আসে 1 মাইনাস 1/4 মাইনাস 1/9। শেষ। তাহলে এখন দেখো এখানে আমার হচ্ছে লসাগু কত, এখানে 4 আর 9, তাহলে লসাগু হচ্ছে 36। তাহলে 36 থেকে মাইনাস করব হচ্ছে 36 কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 মাইনাস 4, এটা আমরা ভাগ করব। তাহলে এখন দেখো 36 কে এই অ্যানসারটা করলে কত হয়, তাহলে a স্কয়ারের ভ্যালু আসে হচ্ছে 36 থেকে 9 বাদ দিলে হয় 27, 27 থেকে 4 বাদ দিলে হয় 23। তাহলে 23/36, এটাকে যদি আমরা বর্গমূল করি এর মান বের করার জন্য, বর্গমূল করলে বের হবে প্লাস মাইনাস √23/6। এই যে প্লাস মাইনাস √23/6, এটা হচ্ছে ডি নাম্বার অপশন। তাই এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 সালে, অনেক মানে খুব বেশি দিন আগে এসেছে এমন না, রিসেন্ট সময়ে কিন্তু এই প্রশ্নটি এসেছে। কাজেই দেখো এত সহজ প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। অ্যাডমিশন টেস্টে কিন্তু মূলত তোমার কতটুকু জ্ঞান তোমার আছে এটা যাচাইয়ের জন্য, কত কঠিন প্রশ্ন করে হতে পারে এই ব্যাপারে কিন্তু অ্যাডমিশন টেস্ট না। আচ্ছা, তাহলে এখন দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে অবস্থান ভেক্টর সম্পর্কে। তাহলে অবস্থান ভেক্টরের সম্পর্কে যদি আমরা একটু ধারণা দিই, ধরো এখানে অবস্থান ভেক্টর হবে কোন একটা বিন্দুর আরেকটা বিন্দুর সাপেক্ষে অবস্থান যে ভেক্টর দিয়ে নির্ণয় করা যায়। ধরো ও একটা নির্দিষ্ট বিন্দু P আর একটা বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3, -4 ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে সেই OP ভেক্টরটা হবে ও বিন্দুর সাপেক্ষে P বিন্দুর অবস্থান ভেক্টর, যার মান হচ্ছে 3i। এই যে x অক্ষের স্থানাঙ্ক ইনটু x অক্ষ বরাবর একক ভেক্টর প্লাস y অক্ষের স্থানাঙ্ক 3, y অক্ষের একক ভেক্টর 3j, তারপর z অক্ষের স্থানাঙ্ক -4, তারপর z অক্ষের একক ভেক্টর -4k। তাহলে এটা হচ্ছে OP। এখন দেখো P সমান এই যে এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা ভেক্টর P দিয়ে দিয়েছে। তাহলে আবার দেখো আরেকটা ভেক্টর Q, এই যে Q, এটার ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে এখন আমাদের PQ ভেক্টরটা বের করতে হবে, তবে PQ ভেক্টরের মান কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন সবসময় আমরা মনে রাখবো অবস্থান ভেক্টরের এই PQ সমান হচ্ছে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। শেষ। তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর কত, এই যে দেখো i এর জায়গায় 1 থেকে 2 মাইনাস করবা, তাহলে 1 থেকে 2 মাইনাস করলে থাকে -i। তারপরে দেখো 2 থেকে 3 মাইনাস করবা, তাহলে -j। তারপরে -3 থেকে -4 মাইনাস করতে হবে, তাহলে -3 + 4 মানে +k। শেষ। তাহলে এখন এটার ভ্যালু কত,
এটার যদি আমরা মান চাই তাহলে √1² + 1² + 1² বা √3। তাহলে এখানে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণ, এবং এই ভেক্টরের ডট গুণ কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ দেখা যায় যে এই ভেক্টরের ডট গুণ নিয়ে বারবার অনেক বছর পর পর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতেই থাকে। কাজেই এই ডট গুণ, বিশেষ করে এই অধ্যায়ের এই ডট গুণ বিষয়টা যদি এখন তোমরা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে নাও, তাহলে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন শিওর সঠিক উত্তর করার চান্স তোমাদের একদম নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো ডট গুণনের ক্ষেত্রে যেটা হয় যে দুটি ভেক্টর যদি থাকে, দুটি ভেক্টরের ডট গুণ হচ্ছে এমন একটা গুণ যেটা একটা স্কেলার রাশি নির্দেশ করে। অর্থাৎ ডট গুণনের পরে গুণনের ফলে দুইটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশিতে পরিণত হয়। এখন একটা ভেক্টর যদি a হচ্ছে axi + ayj + azk হয় এবং b আর একটা ভেক্টর যদি bxi + byj + bzk হয়, তাহলে a ডট b অর্থাৎ দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হবে একটা অক্ষ বরাবর উপাংশ ax bx প্লাস আরেকটা অক্ষ বরাবর উপাংশ ay by প্লাস আরেকটা অক্ষ বরাবর উপাংশ az bz। অর্থাৎ অক্ষ বরাবর উপাংশগুলোর গুণফলের সমষ্টি হচ্ছে একটা দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণ। এখন এই ভেক্টর দুইটা যদি হচ্ছে পরস্পর লম্ব হয়, তাহলে লম্ব হলে দেখো ডট গুণনের আরেকটা সূত্র হচ্ছে ডট গুণ হচ্ছে ভেক্টর দুইটার মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos এর গুণফল। এখন ভেক্টর দুইটা যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এই ডট গুণনের ভ্যালু চলে আসে 0। তাহলে দেখো এই a এবং b ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণনের মান হবে 0। এজন্যই আমাদের এই ভেক্টরের ডট গুণ টপিকের কিন্তু অর্ধেক প্রশ্ন আসে, মানে খুবই কম প্রশ্ন আসে ডট গুণ থেকে, এবং বেশিরভাগ প্রশ্ন আসে এই ডট গুণের অ্যাপ্লিকেশনটার উপর ভিত্তি করে যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান হবে 0। এটা নিয়েই কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে। তাহলে চলো আমরা হচ্ছে এই ডট গুণ সংক্রান্ত কিছু প্রশ্ন দেখে আসি। দেখো, যেমন এই প্রশ্নটা দেখো, a একটা ভেক্টর i - 2j + 3k এবং b আর একটা ভেক্টর 2i + j - k। তাহলে এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে এই দুটো ভেক্টর ডট গুণনের মান কত। একদম সহজ একটা প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 সালে এসেছিল। আচ্ছা, তাহলে এখন আমরা শুধু ডট বের করব ডাইরেক্ট। দেখো, তাহলে এটার এখানে সহগ 1, এখানে সহগ 2, 1 আর 2 গুণ করলে হয় 2, এখানে সহগ -2, এখানে সহগ +1, তাহলে -2 আর +1 গুণ করলে হয় -2। তাহলে এখানে দেখো সহগ 3, এখানে হচ্ছে -1, তাহলে গুণ করলে হয় -3। তাহলে 2 থেকে 2 চলে যায়, থাকে শুধু -3। তাহলে a হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এটা ছিল একদম স্ট্রেট ফরওয়ার্ড ডট গুণ বের করার সমস্যা। আচ্ছা, তাহলে এর পরের সমস্যা দেখি। এর পরের সমস্যা বলেছে যে ল্যামডা এর মান কত হলে এই ভেক্টর এবং এই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তর পরস্পর লম্ব হবে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই হচ্ছে ভেক্টরের ডট গুণের একটা ক্লাসিক্যাল সমস্যা। কেন ক্লাসিক্যাল সমস্যা? কারণ দেখা যায় যে অধিকাংশ ভেক্টরের ডট গুণ সংক্রান্ত সমস্যা এই প্রশ্নেই আসে যে দুইটা ভেক্টরের যে কোনো একটাতে বা দুইটাতেই হতে পারে যে একটা x অক্ষ বা y অক্ষ বা z অক্ষ বরাবর উপাংশের যে কোনো একটা উপাংশ হচ্ছে এরকম একটা আননোন দিয়ে, হয় ল্যামডা না হলে x না হলে a, এরকম একটা আননোন দিয়ে ডিনোট করা থাকে এবং বলে যে যদি ভেক্টরটা লম্ব হয় তাহলে এই চলকের মানটা কত, এই আননোন ভ্যালুটা কত, এটা শুধুমাত্র চাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যেটা হচ্ছে যে একটা ডট গুণের মান 0 ধরে ক্যালকুলেশন করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা ডট গুণটা বের করি। তাহলে 4 এর সাথে ল্যামডা, তাহলে 4 ল্যামডা, তারপরে 2 এর সাথে -3, তাহলে -6, তারপরে -3 এর সাথে +2 গুণ করলে হয় -6 সমান হবে 0। তাহলে দেখো এটা একদম ইজি। 4 ল্যামডা -12 যদি 0 হয় তাহলে 4 ল্যামডা সমান 12 এবং ল্যামডা সমান হবে তখন 3। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যানসার বি। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো আমরা খুব সহজে পেয়ে গেলাম। এটা প্রথমে আমরা একটা ডট গুণ বের করব, তারপর ডট গুণনের মান 0 ধরে আমরা ল্যামডার ভ্যালু বা যেটা চলক দিয়ে দিবে সেই চলকের মানটা প্রকাশ করব। এরই মাধ্যমে আমাদের প্রশ্নটা সলভ তখন হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি আমরা এরকম সিমিলার কিছু প্রবলেম করি আরো, দেখো
এখানে বলেছে 2i প্লাস ল্যামডা জে প্লাস কে এবং i মাইনাস 2j প্লাস 3k এই দুটো ভেক্টর লম্ব হলে ল্যামডার মান কত? একই ধরনের প্রশ্ন। আমরা তাহলে এই দুটি ভেক্টরের আবার হচ্ছে ডট গুণ বের করব, ডট গুণের মান শূন্য ধরে ল্যামডার মান বের করব সমীকরণ সমাধানের মাধ্যমে। তাহলে দেখো এখানে ডট গুণ হচ্ছে 2 এর সাথে এখানে 1 যোগ গুণ হবে তাহলে 2, তারপর এখানে ল্যামডার সাথে এখানে -2 গুণ হবে তাহলে -2 ল্যামডা, তারপর এখানে 1 এর সাথে এখানে 3 গুণ হবে তাহলে +3 সমান 0। তাহলে এখন দেখো 2 আর 3 যোগ করলে হয় 5 তাহলে -2 ল্যামডা প্লাস 5 সমান 0, তাহলে ল্যামডা সমান 5/2। তাহলে 5/2 হচ্ছে এই যে সি নাম্বার অপশন, তাই সঠিক উত্তর হবে সি। এক্ষেত্রে দেখো এক্ষেত্রেও আমরা আগের অঙ্কের মতো একই নিয়ম অনুসরণ করেছি, যেটা হচ্ছে যে দুইটি ভেক্টরের ডট গুণ বের করে ডট গুণনের মান শূন্য ধরে আমরা ল্যামডার মান বের করে ফেললেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা করতে তোমার 15 থেকে 20 সেকেন্ডের বেশি লাগার কথা না, যদি তোমাদের ডট গুণনের নিয়মটা খুব ভালোভাবে আয়ত্তে থাকে এবং প্র্যাকটিসের মধ্যে থাকে। আচ্ছা, তাহলে এখন দেখো পরবর্তী প্রশ্নটা, এটাও তোমাদের জন্য কুইজ। একই ধরনের প্রশ্ন যে m এর মান কত হলে 2i প্লাস 3j মাইনাস 6k এবং mi প্লাস 2j প্লাস 4k এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। হ্যাঁ, এই প্রশ্নটা তোমার হচ্ছে বুয়েট অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা সত্ত্বেও এই প্রশ্নটার সমাধানে কিন্তু কোনো ক্যালকুলেটর প্রয়োজন হয় না, এবং তোমরা দেখেছো যে এটা আগের দুটি প্রশ্নের মতোই একই টাইপের প্রশ্ন, যা কিন্তু ঢাকা ভার্সিটি এবং সিমিলার যে পরীক্ষার প্যাটার্নের ইউনিভার্সিটি গুলো আছে অ্যাডমিশন টেস্টে সেগুলোর ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এখন খাতা কলমে ঝটপট m এর মানটা নির্ণয় করে অ্যান্সারটা রেডি রাখো। তাহলে আশা করি তোমরা এখন অ্যান্সারটা নির্ণয় করে ফেলেছো। এখানে অ্যান্সারটা হচ্ছে অপশন সি অর্থাৎ 9। তাহলে কিভাবে দেখো, আমরা এখানে ডট গুণ বের করি, 2 এর সাথে হচ্ছে m গুণ করলে হবে টয়েস m, 3 এর সাথে 2 গুণ করলে হবে +6 আর -6 এর সাথে 4 গুণ করলে হবে -24 সমান 0। তাহলে এখন দেখো 2m এর ভ্যালু কত, 24 মাইনাস এবং +6 তাহলে -18, তাহলে -18 সমান 2m বা 2m - 18 সমান 0, তাহলে 2m সমান 18, m সমান 18/2 বা হচ্ছে 9। এই 9 হচ্ছে তাহলে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে তোমাদের জন্য এবার আরো একটি কুইজ, একই ধরনের প্রশ্ন। তাহলে এবারও খাতা কলম নিয়ে এই প্রশ্নটা সমাধান করে ফেলো। এই প্রশ্নে বলেছে যে এর মান কত হলে 2i প্লাস aj মাইনাস k এবং ai প্লাস j প্লাস 9k ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। তাহলে এখনই এই প্রশ্নটা সমাধান খাতা কলমে করে ফেলো। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান করে ফেলেছো এবং এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন বা 3। কিভাবে দেখো, এখানে আমরা যদি আবারও একই ভাবে করি যে এখানে আমরা প্রথমে ভেক্টর দুইটা ডট গুণ করব, ডট গুণনের মান শূন্য ধরে সলিউশন নির্ণয় করার মাধ্যমে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে অ্যান্সারটা প্রথমে 2 এর সাথে a গুণ করলে হবে টয়েস a, তারপরে a এর সাথে 1 কে গুণ করলে হবে প্লাস a এবং -1 এর সাথে 9 কে গুণ করলে হবে -9 সমান 0। তাহলে 2a প্লাস a সমান 3a, 3a সমান 9, তাহলে a সমান হচ্ছে 9 - 3 বা শুধু 3। তাহলে এই a নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে একবার চলো হচ্ছে আমরা আরো একটি কুইজে যাই। দেখো এই প্রশ্নগুলো এতবার কুইজ কেন দিচ্ছি, কারণ এটা বারবার হচ্ছে বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে চলে আসছে এই প্রশ্নটা। তাহলে এখন বলেছে যে ল্যামডা এর মানের জন্য, কোন মানের জন্য 4i + 2j - 3k এবং ল্যামডা i - 3j + 2k ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। তাহলে এখনই ভিডিওটি পজ করে তোমরা খাতা কলমে এই প্রশ্নের অ্যান্সারটি নির্ণয় করে ফেলো। আশা করি তোমাদের অ্যান্সার ডি এসেছে। তাহলে যাদের জন্য আসেনি বা যাদের এসেছে তারা এখন দেখো অ্যান্সারটা মিলিয়ে কিভাবে নিই। তাহলে দেখো এখানে যদি আমরা ডট গুণ করি তাহলে 4 এর সাথে ল্যামডা গুণ করলে হবে 4 ল্যামডা, তারপরে 2 এর সাথে -3 কে গুণ করলে হবে -6 এবং -3 এর সাথে 2 কে গুণ করলে হবে এটাও -6 সমান 0। তাহলে এখন দেখো 4 ল্যামডা -6 আর -6 মিলে হবে -12 সমান 0। তাহলে 4 ল্যামডা সমান হচ্ছে 12, তাহলে ল্যামডা হচ্ছে 12/4 বা 3। তাহলে এই ডি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার আসো আরেকটা কুইজ তোমাদের জন্য থাকবে। এই কুইজটা
চিটাগং ইউনিভার্সিটিতে 2011-12 সালে এসেছিল অ্যাডমিশন টেস্টে, এবং এই কুইজটা দেওয়ার কারণ হচ্ছে এতক্ষণ আমরা এই পর্যন্ত ল্যামডা বা এ অর্থাৎ যেই রাশিটার মান বের করতে বলেছিল তখন একটা উত্তর পেয়ে এসেছি, কিন্তু এই প্রশ্নটার জন্য উত্তর কিন্তু দুটি আসবে। তাহলে তোমরা এখনই খাতা কলমে এই উত্তরটা নির্ণয় করে ফেলো। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর এই পর্যন্ত জেনে গেছো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এই -2 1 এই দুটা মানের জন্য এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়। এখন আমি অ্যান্সারটা একটু দেখে নিই কিভাবে মিলিয়ে নিই। দেখো প্রথমে এটা যদি ডট গুণ নির্ণয় করতে চাই তাহলে দেখো a এর সাথে 2a এটা গুণ হবে, তাহলে হবে a এর সাথে 2a গুণ করলে হবে 2a স্কয়ার। তারপরে দেখো -2 এর সাথে -a গুণ করলে হবে +2a। তারপরে এখানে 1 এর সাথে -4 কে গুণ করলে হবে -4 সমান 0, যেহেতু হচ্ছে ডট গুণনের মান 0 দুইটা ভেক্টর লম্ব হলে। তাহলে এখন দেখো এই পুরো সমীকরণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় a স্কয়ার প্লাস a মাইনাস 2 সমান 0। তাহলে এবার যদি আমাদের মিডল টার্ম করতে হয় তাহলে দেখো এটা গুণ করলে হয় 2, তাহলে মাঝখানে এই সংখ্যাটাকে যোগ বিয়োগ করে এমন ভাবে ভাঙাতে হবে যেন আমার 2 পাই। তাহলে এখানে দেখো 2 কে আমি 2 একে 2 অর্থাৎ 2a মাইনাস a এভাবে লিখলাম, তারপর -2 সমান 0। তাহলে এখন দেখো a যদি কমন নিই তাহলে হয় a প্লাস 2, এখানে -1 কমন নিলে হবে a প্লাস 2 সমান 0। তাহলে এখানে কমন হচ্ছে a প্লাস 2 আর a মাইনাস 1। তাহলে এখন a মাইনাস 1 সমান 0 হলে a এর ভ্যালু 1 এবং a প্লাস 2 সমান 0 হলে a এর ভ্যালু -2। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে a সমান -2 আর 1, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই ছিল এই কুইজ পরে উত্তর। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে আরেকটা এই ডট গুণ সংক্রান্ত কুইজ। দেখো কুইজ নাম্বার 5 এ তাহলে বলছে যে a এর মান কত হলে 2i প্লাস aj প্লাস k এবং b এর ভ্যালু হচ্ছে 4i মাইনাস 2j মাইনাস 2k এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। তাহলে এখনই ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নেরও ঝটপট সঠিক উত্তরটি দিয়ে দাও। আশা করি তোমরা সঠিক উত্তরটা অপশন বি 3 এটা পেয়েছো। দেখো এই প্রশ্নেরও উত্তর হচ্ছে 3। তাহলে এখন আমি ডট গুণ যদি করি দেখো 2 আর 4 গুণ করলে হয় 8, a আর -2 গুণ করলে হয় -2a, তারপরে 1 আর -2 গুণ করলে হয় -2 সমান 0। তাহলে এখন দেখো 8 থেকে 2 মাইনাস করলে থাকে 6, 6 - 2a সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি 2a সমান 6, তাহলে a সমান হচ্ছে 6/2 সমান 3। তাহলে এই 3 অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এবার আসো ভেক্টরের ডট গুণ সংক্রান্ত আরো কিছু সমস্যা, কিন্তু এবার ভেক্টরের ডট গুণের আমরা কিন্তু হচ্ছে ভেক্টর লম্ব হলে অজানা রাশির মান কত সেটি নির্ণয় করব না। এবার নির্ণয় করব হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে হিসাব করতে হয় সেটা। এখন দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে আমরা জানি যে দুইটি ভেক্টরের ডট গুণ হচ্ছে ভেক্টর দুটোর মানের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos এর গুণফল। তাহলে এখন যদি আমাদের এই মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos θ সমান ভেক্টর দুইটার ডট গুণ ডিভাইডেড বাই ভেক্টর দুইটার মান দ্বারা ভাগ। তাহলে শুধু থিটার ভ্যালু হবে cos ইনভার্স a ডট b বাই ab শেষ। তাহলে এটা কিন্তু আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। তাহলে এখন এই সূত্রকে ব্যবহার করে আমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলো যে মধ্যবর্তী কোণ কত হবে এটা নির্ণয় করতে চাই তাহলে প্রথমেই আমাদের ডট গুণ cos ইনভার্স দিয়ে ডট গুণটা নির্ণয় করে ফেলতে হবে, তারপর ভেক্টর দুটোর মান দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে এখন দেখো আমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর দেখি এখানে ভেক্টর দুটো, তাহলে আমরা প্রথমেই দেখো অপশন এ আর অপশন ডি কিন্তু বাদ দিয়ে দিতে পারি কারণ এটা কিন্তু cos ইনভার্স নাই। তাহলে এখন দেখো মানে হচ্ছে এগুলো দুটো যেহেতু সাইন ইনভার্স ছিল তাহলে এবার সঠিক উত্তরটা চলো বের করি। তাহলে সঠিক উত্তর বের করার জন্য দেখো প্রথমে আমরা লিখবো cos ইনভার্স, তারপর উপরে হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণ। এখন দেখো তাহলে ডট গুণ বের করতে হলে এই 2 এর সাথে এখানে 1 আছে গুণ হবে তাহলে হবে 2, তারপরে এখানে -3 এর সাথে এখানে 1 গুণ হবে তাহলে হবে -3। তাহলে দেখো এটার যে আছে এখানে যে নাই বা উপাংশ 0, তাহলে এটা 0 হবে বাদ, যে হবে না। তাহলে 2 - 3, তাহলে দেখো এখানে একটা -1 এসেছে। তারপরে দেখো এখন আমাদের নিচে হচ্ছে দুইটা ভেক্টরের মানের গুণফল বের করতে হবে। তাহলে এখন দেখো মানের গুণফল যদি আমরা নির্ণয় করি
তাহলে এখন দেখো এই মান কত, প্রথম ভেক্টরটার মান হচ্ছে √2² প্লাস 3²। তাহলে 2² মানে 4, 3² মানে 9, 4 আর 9 গুণ করলে হয় √13। তাহলে একটা ভেক্টরের মান √13, আরেকটা ভেক্টরের মান কত দেখি। এই যে আরেকটা ভেক্টরের মান হচ্ছে যে √1² প্লাস 1² প্লাস 1² মানে √3। তাহলে এখানে থাকলো √3। তাহলে এটার অ্যান্সার আসলো cos ইনভার্স 1/-1/√39। তাহলে এই যে সি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। তাহলে এই আমাদের সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে অপশন সি। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের সলভিং মেথডটা বুঝে গেছো। তাহলে প্রথমে আমাদের cos ইনভার্স দিতে হবে, cos ইনভার্স দিয়েই আমরা প্রথমে উপরে ভগ্নাংশ চিহ্ন দিয়ে ডট গুণের ভ্যালু লিখবো আর নিচে ভেক্টর দুটার মানের গুণফল লিখে দেব। তাহলে এখন চলো আমরা হচ্ছে আরেকটি প্রশ্ন সমাধান করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017-18 সালে এসেছিল। এখানে u একটা ভেক্টর এবং v একটা ভেক্টর দেওয়া আছে। u ভেক্টরটা হচ্ছে 2i প্লাস j মাইনাস 3k এবং v ভেক্টরটা হচ্ছে 3i মাইনাস 2j মাইনাস k। আচ্ছা, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে আমরা জানি অন্তর্ভুক্ত কত, cos ইনভার্স আগে দিব, cos ইনভার্স, তারপরে হচ্ছে দুইটা ডট। এরা ডট বের করতে চাইলে আমরা এখন লিখবো, দেখো 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, তারপরে প্লাস 1 এর সাথে -2 গুণ করলে হবে -2, তারপর -3 এর সাথে -1 গুণ করলে হবে +3 ডিভাইডেড বাই ভেক্টর দুটার মান। এখন দেখো u ভেক্টরের মান কত, √2² মানে 4 প্লাস 1² মানে 1 প্লাস 3² মানে 9। এখন দেখো 4 আর 1 যোগ করলে হয় 5, 5 আর 9, 5 আর 9 হচ্ছে 14, তাহলে √14। তাহলে একটা হচ্ছে √14, আরেকটা কত দেখি। এইটাকেও যদি আমরা এখন গুণ করি, দেখো 3 কে স্কয়ার করলে হয় 9 প্লাস 2 কে স্কয়ার করলে হয় 4 প্লাস 1 কে স্কয়ার করলে হয় 1। তাহলে এটাও হচ্ছে দেখো 14 চলে আসে। তাহলে √14 ইনটু √14। তাহলে এখন দেখো √14 ইনটু √14 উপরে কত আসে, 6 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 4, 4 এর সাথে 3 যোগ করলে হয় 7 আর নিচে √14 গুণ করলে থাকে 14। তাহলে cos ইনভার্স 7/14 মানে আসলে হাফ। তাহলে cos ইনভার্স হাফ মানে কত ডিগ্রি কোণের cos এর ভ্যালু হচ্ছে হাফ, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তাহলে দেখো আমরা এখানে cos ইনভার্স হাফ হচ্ছে 60 ডিগ্রি, এটা শুধুমাত্র মনে রেখেছি। আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু হয় হাফ, তাই cos ইনভার্স হাফ করলে এটার ভ্যালু হবে 60 ডিগ্রি। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এর পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্ন বলেছে যে ভেক্টরের ডট গুণ সংক্রান্ত আরেকটা, যে আমাদের এই a এবং b এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে চলো এই যে দেখো এখানে আমরা প্রথমে তাহলে কোণটা কত হবে, cos ইনভার্স। তাহলে দেখো সবকটি অপশনে cos ইনভার্স দিয়ে, তারপরে দেখো আমাদের হচ্ছে যদি আমরা এখন উপরে ডট গুণটা বের করি, তাহলে এখানে 1, এখানে 1 এর সাথে 6 গুণ হবে, তাহলে হবে 6, এখানে -2 এর সাথে +3 গুণ হলে হবে -6, তারপরে এখানে -2 এর সাথে এখানে +2 গুণ করলে হবে -4। আচ্ছা, তাহলে এখন দেখো এটা গেল। এখন দেখো তাহলে উপরে চলে গেছে কত, -4। তাহলে -4 চলে আসছে, দেখো এটা বাদ সবই বাদ, খালি এই সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থাকলো। তাহলে দেখো আমরা কিন্তু পুরো প্রশ্নটা সমাধান কমপ্লিট না করেও সঠিক উত্তর সি এটা পেয়ে গেলাম। কারণ দেখো এখানে যেহেতু ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ cos ইনভার্স, উপরে ডট গুণটা হবে, ডট গুণ বের করে আমরা -4 পেলাম। তাহলে -4 এখানে আছে একটা, শুধুমাত্র এই -4 এখানে আছে, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাও যদি তুমি অপশনটা মিলিয়ে নিতে চাও, তাহলে দেখো এখানে নিচে যদি আমরা প্রথম a এর মান বসাই, এর মান কত দেখো, √1 প্লাস -2 এর স্কয়ার হচ্ছে 4 প্লাস -2 এর স্কয়ার হচ্ছে আবার 4। তাহলে 4 প্লাস 4 হচ্ছে 8, 8 আর 1 এ 9, 9 কে রুট করলে হয় 3। তাহলে এখানে একটা 3 বসবে। আর এখানে b এর মানটা হচ্ছে √6 এর স্কয়ার, এই 6 এর স্কয়ার হচ্ছে 36, তারপরে 3 এর স্কয়ার হচ্ছে 9 প্লাস 9 আর 2 এর স্কয়ার হচ্ছে +4। তাহলে দেখো এখানে 36 প্লাস 9, এটার উত্তর হচ্ছে 45। 45 আর 4 হচ্ছে √49, √49 মানে 7, 3 × 7 মানে 21। এই যে নিচে 21 হবে, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে a একটা ভেক্টর b ভেক্টর দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত।
তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু ইজি। এটা প্রশ্নটা হচ্ছে দেখো cos ইনভার্স একই, প্রথমে ভেক্টর দুইটা ডট গুণ, তাহলে এখানে 1 এখানে -1, তাহলে গুণফল -1, তারপরে এখানে 1 এখানেও -1 গুণফল -1, এখানে 1 এখানে -1 এখানেও গুণফল -1। তারপরে এখন মান, তাহলে a ভেক্টরের মান হচ্ছে দেখো √, এখানে তিনটা সহগী হচ্ছে 1 1 + 1 + 1, তাহলে √3। তাহলে এখন b এর মান কত? b এর মান দেখো এটাও হচ্ছে -1 -1 -1, এদেরকে স্কয়ার করলে 1 + 1 + 1 হবে, এটাও √3। তাহলে √3 আর √3 গুণ করলে হবে শুধু 3। তাহলে দেখো cos ইনভার্স এর ভ্যালু হচ্ছে -3/3, অর্থাৎ cos ইনভার্স -1। তাহলে cos ইনভার্স -1 এর ভ্যালু কত? cos ইনভার্স -1 এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাই এই 180 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে এখন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখন আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ভেক্টরের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত যে টপিকটা সেটা। এখন লম্ব অভিক্ষেপ বলতে মূলত বোঝায় একটা ভেক্টরের প্রজেকশন বা ছায়া কতটুকু হয়। ধরো আমরা যদি এখানে একটা ভেক্টর রাখি, এখানে ধরো a ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে b। আচ্ছা, তাহলে এখন আমরা যদি করি কি, এই b ভেক্টরের দিকে আমরা একটা হচ্ছে এই b ভেক্টরের দিক থেকে a ভেক্টরের দিকে একটা যদি টর্চ লাইট দিই, তাহলে এই b ভেক্টরের ছায়া পড়বে, এখান দিয়ে আমি লম্ব আঁকলে এই যে এতটুকু হচ্ছে ছায়া পড়বে, অর্থাৎ এই এতটুকু অংশকে আমরা বলতে পারি এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তাহলে a ভেক্টরের উপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু বের করতে পারি আমরা b cos θ দিয়ে। অর্থাৎ দেখো এইটুকু ভেক্টরের ভ্যালু b, এটা যদি থিটা হয় তাহলে b cos θ হচ্ছে এই ভূমিটুকের মান। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এই b cos θ এর ভ্যালু ডট গুণনের মাধ্যমে নির্ণয় করতে পারি। দেখো আমরা জানি a ডট b দুইটা ভেক্টরের ডট গুণ হচ্ছে ab cos θ এর সমান, তাহলে শুধু হচ্ছে b cos θ এটার ভ্যালু হচ্ছে দেখো এই যে a ডট b এর সাথে a ভাগ, শেষ। তাহলে a ডট b আমরা ডট গুণ বের করে a এর ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলে লম্ব অভিক্ষেপ পেয়ে যাব। তাহলে এখন লম্ব অভিক্ষেপ বের করতে হলে দেখো যেই ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ সেই ভেক্টরের মান দিয়ে ডট গুণকে আসলে ভাগ করতে হবে, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ যেই ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হয় লম্ব অভিক্ষেপ নির্ণয়ের জন্য। তাহলে চলো এবার আমরা এই প্রশ্নটার সমাধান করে আসি। এই প্রশ্নটা দেয়া আছে যে b একটা ভেক্টর, এই b ভেক্টরের উপর a ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত এটা নির্ণয় করতে হবে। তাহলে কার উপর লম্ব অভিক্ষেপ? b ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদের এই লম্ব অভিক্ষেপটা বের করতে হলে a আর b এর ডট গুণনের সাথে b এর মানকে ভাগ করতে হবে, কেননা b এর উপরে হচ্ছে লম্ব অভিক্ষেপটা আছে। তাহলে এখন দেখো আমি যদি ডট গুণ বের করতে চাই, 6 এর সাথে 2 গুণ করলে হবে 12, তারপর -3 এর সাথে 2 গুণ করলে হবে -6, তারপরে +2 এর সাথে 1 গুণ করলে হবে +2 ডিভাইডেড বাই b এর মান। b এর মান হচ্ছে যে এটা হচ্ছে b, তাহলে b এর মান হচ্ছে √, দেখো 6 এর স্কয়ার হচ্ছে 36, তারপর -3 এর স্কয়ার হচ্ছে +9 আর 2 এর স্কয়ার হচ্ছে +4। তাহলে এখন দেখো 36 আর 9 45, 45 আর 4 49, √49 হচ্ছে 7 এর সমান। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম 7। তাহলে এখন দেখো 12 থেকে 6 মাইনাস করলে থাকে 6, 6 + 2 হচ্ছে 8, 8/7 হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপের ভ্যালু, এই যে 8/7 এ নাম্বার অপশন, এই এ নাম্বারের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে দেখো আমরা লম্ব অভিক্ষেপ খুব সহজেই নির্ণয় করতে পারি যদি আমরা লম্ব অভিক্ষেপ কি শুধুমাত্র ভেক্টর দুটো ডট গুণকে যার উপরে লম্ব অভিক্ষেপ যে ভেক্টরের উপর সেই ভেক্টরটার মান দিয়ে ভাগ করে দিলেই আমরা লম্ব অভিক্ষেপটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন দেখো লম্ব অভিক্ষেপের আরো কিছু সমস্যা, সেটা হচ্ছে দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত এটা চেয়েছে। তাহলে আবারও আমরা দুইটা ডট গুণ করব আগে। তাহলে ডট হচ্ছে 3 এটার সাথে 2 তাহলে 6, তারপর 4 এটার সাথে -1 তাহলে -4, তারপর -5 + 3 তাহলে -15 এটা। তারপরে দেখো এখানে বি ভেক্টরের উপর চেয়েছে, তাই বি এর মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে বি এর মান কত? দেখো বি এর মান √, তারপর দেখো 3 কে স্কয়ার করলে হয় 9 প্লাস 4 কে স্কয়ার করলে হয় 16 আর -5 কে স্কয়ার করলে হয় 25, এই যে দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমি যদি অ্যানসারটা লিখি, দেখো এখানে 9 এটা 16 তাহলে 25 আর 25 হচ্ছে √50, তাহলে এই যে এখানে √50 আমি দিয়ে দিলাম।
তাহলে এখন দেখো এখানে কত ভ্যালু আসে, √50, মানে আমি √50 কে লিখতে পারি হচ্ছে 25 × 2। এখন 25 কে রুট করলে হয় 5, 2 কে রুট করলে হয় 5√2। তাহলে দেখো এটা নিচে হর হচ্ছে 5√2, আর উপরে দেখো 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, 2 এর সাথে 15 বিয়োগ করলে হয় -13। শেষ। তাহলে -13/5√2 এই অপশনটা হচ্ছে দেখো এই যে এ নাম্বার অপশনটা। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে 10 কিভাবে আসলো, দেখো এখানে যদি আমরা এই -13/5√2 এর সাথে হর এবং লবে একটা √2 গুণ করে দিই, তাহলে উপরে -13√2, নিচে এই √2 আর এই √2 গুণ করলে হবে শুধু 2, 5 আর 2 গুণ করলে হয় 10, এই 10টা চলে আসবে তখন। তাহলে এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এখন আমরা চলো আরো একটি প্রশ্নের উত্তর দিই একই টপিকে। সেটা হচ্ছে দেখো 6i - 3j + 2k আর এই ভেক্টরের উপর যেটা হচ্ছে যে 2i + 2j + k এই ভেক্টরের লম্ব বিক্ষেপ কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো আমরা প্রথমে এটা ডট গুণটা বের করে ফেলি। তাহলে 6 এর সাথে এটা 2, তাহলে হবে 12। তারপর -3 এর সাথে +2, তাহলে -6। তাহলে +2 এর সাথে +1, তাহলে +2 ডিভাইডেড বাই যেটা হচ্ছে যেহেতু b ভেক্টরের উপর বলেছে আমরা b ভেক্টরের মান দিয়ে ভাগ করব। তাহলে b ভেক্টরের মান হচ্ছে √6 কে স্কয়ার করলে হয় 36, -3 কে স্কয়ার করলে হয় +9 আর 2 কে স্কয়ার করলে হয় +4। তাহলে এখন দেখো 36 আর 4 মিলে হয় 40, 40 আর 9 এর √49। তাহলে 49 মানে 7, তাহলে নিচে হবে 7। তাহলে এবার দেখো 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6, 6 এর সাথে 2 যোগ করলে হয় 8, তাহলে 8/7 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে সি নাম্বার অপশন 8/7। তাহলে এটা দেখো এই উত্তরটা কিন্তু আগের একটা অঙ্কেও আমরা 8/7 উত্তর পেয়েছিলাম, ওইটার সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এখন দেখো আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে যে ভেক্টরের ক্রস গুণ সংক্রান্ত। তাহলে আমরা জানি ভেক্টরের ডট গুণ হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টরের ক্রস গুণ হচ্ছে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল। তাহলে ক্রস গুণের মাধ্যমে আমরা আসলে দুটি ভেক্টরের ক্রস বা আরেকটা ভেক্টর গুণফল নির্ণয় করতে পারি। এবং আমরা জানি যদি উপাংশ আকারে দুটি ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে তাদের ক্রস গুণ হচ্ছে যে একটা নির্ণায়ক, সেই নির্ণায়কের মান যে নির্ণায়কে একটা কলাম বরাবর, ধরো এখানে x অক্ষ বরাবর একক ভেক্টর এবং এর নিচে হচ্ছে সেই একক ভেক্টর বরাবর বা যে উপাংশগুলো আছে ভেক্টরের সেগুলো। তাহলে এভাবে আমরা নির্ণায়ককে সাজিয়ে আমরা ক্রস গুণ বের করতে পারি। এখন ডট গুণ যেমন শূন্য হয় ভেক্টর দুইটা লম্ব হওয়ার ক্ষেত্রে, ক্রস গুণ মানে হচ্ছে ক্রস গুণের ভ্যালু হচ্ছে দুইটা ভেক্টরের ভ্যালু ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই কোণটা যদি 0 হয়, অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয়, তাহলে সাইন থিটার ভ্যালু 0, এই পুরো ক্রস প্রোডাক্টের ভ্যালুটাই 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটি ভেক্টরের সমান্তরাল হবে যদি তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালু 0 হয়। তাহলে যদি আমরা এখন এই ভেক্টরের ক্রস গুণ সংক্রান্ত একটা সমস্যায় চলে যাই। দেখো এই সমস্যায় বলেছে এবি একটা ভেক্টর, এসি একটা ভেক্টর। এখন বলেছে এবি ও এসি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে এটা নির্ণয় করতে হবে। এখন দেখো এই যে সামান্তরিক, একটা সামান্তরিকের যে একটা বাহু সেটা হচ্ছে 2i + j এই ভেক্টর এবং তার সন্নিহিত বাহু হচ্ছে 3i - j + 5k এই ভেক্টর। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুইটার ক্রস গুণের মানের সমান। তাহলে এখন যদি আমরা ভেক্টর দুইটার ক্রস গুণ করি তাহলে দেখো এই যে i j k এখানে ক্রস গুণ করব, তাহলে দেখো i হচ্ছে 2, তারপর 1, 2 1 আর এখানে k নাই তাই 0। তারপর এখানে দেখো পরের ভেক্টরটার জন্য এখানে 3, এখানে -1 এবং এখানে হচ্ছে +5। তাহলে এখন যদি আমরা গুণফলটা বের করি, দেখো i এর সাথে হচ্ছে এই কলাম ঢাকা এই রো ঢাকা, 1 আর 5 গুণ করলে হয় 5, 0 আর -1 গুণ করলে হবে 0, এটার প্রশ্ন না। তারপরে হবে দেখো, তারপরে হচ্ছে -j এর পরে দেখো এই কলাম ঢাকা এই রো ঢাকো, তাহলে 2 আর 5 গুণ করলে হবে 10, -0 শেষ। তাহলে +k ইনটু দেখো এখানে এই রো আর এই কলাম ঢাকবে, তাহলে 2 আর -1 মিলে হবে -2, 1 আর 3 দিয়ে -3, এটার সূত্রের মাইনাস। তাহলে এখানে দেখো থাকলো কত 5i - 10j - 5k।
তাহলে এই যে এটা হচ্ছে তোমার দুইটা ভেক্টরের ক্রস গুণ, তাহলে ক্রস গুণে মানটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্রস গুণের মানটা কত, √5 এর স্কয়ার হচ্ছে 25 প্লাস 10 এর স্কয়ার হচ্ছে 100 প্লাস 5 এর স্কয়ার আবার 25, অর্থাৎ √150। তাহলে এখন √150 এর ভ্যালু এই চারটার মধ্যে কোনটা? দেখো 150 কে যদি আমরা একটা বর্গ রাশির গুণ আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি 25 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তখন সেটা 150 হবে। তাহলে এখন যদি আমরা এটাকে রুট করি তাহলে হবে 5/6, 25 কে রুট করলে হয় 5, 6 কে রুট করলে হয় √6। তাহলে এই যে এখানে অপশন হচ্ছে বি নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলেছে এ এবং বি দুইটা ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের সন্নিহিত বাহুকে সামান্তরিক ধরলে তার ক্ষেত্রফল কত হবে? একই আমাদের এখানে ভেক্টর দুটো ক্রস গুণের মান বের করতে হবে। তাহলে ক্রস গুণটা যদি বের করি তাহলে দেখো i j k, তাহলে এখন দেখো দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে 4 - 3, এই যে 4 - 3 + 2, আর একটা ভেক্টর হচ্ছে 2 - 3 4, এটা 2 - 3 4। তাহলে এখন যদি আমরা এখানে গুণফলটা নির্ণয় করি তাহলে i ইনটু, তাহলে এইটা ঢাকো এটা ঢাকো, -3 আর 4 গুণ করলে হবে -12, তারপরে 2 আর -3 গুণ করলে হবে -6, সূত্রের মাইনাসে মিলে এটা হয়ে যাবে +6। আচ্ছা, তারপরে -j ইনটু, এই কলামটাকে এরো ঢাকো, 4 × 4 হচ্ছে 16, -2 × 2 হচ্ছে 4, শেষ। তারপরে +k, k ইনটু, এই কলামটাকে এরো ঢাকো, 4 আর -3 গুণ করলে হয় -12, -3 আর 2 গুণ করলে হবে -6, মাইনাস আর সূত্রের মাইনাস মিলে হয় +6, শেষ। তাহলে এখানে অ্যান্সার আসলে দেখো -12 থেকে +6, তাহলে -6i, তারপরে দেখো 16 থেকে 4 মানে -12j, আর এখানে দেখো একইভাবে এখানেও -6k চলে আসে। তাহলে এখন ক্ষেত্রফল হবে এটার মানের সমান, তাহলে √6 এর স্কয়ার হচ্ছে 36 প্লাস 12 এর স্কয়ার হচ্ছে 144 প্লাস 6 এর স্কয়ার হচ্ছে আবার 36। তাহলে এখন দেখো যোগ করলে যোগফল কত হয়, 6 আর 4 মিলে হয় 10, 10 আর 6 এর 16, হাতে থাকে 1, 3 আর 1 এ 4, 4 আর 4 এ 8, 8 আর 3 এ 11, 1 হাতে থাকে 1, তাহলে এটা মিলে গেল এখন 216। তাহলে এখন 216 এর বর্গমূল কত হবে এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে অপশন হচ্ছে অপশন সি, এই যে 6 √6, এই অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে যে এ আর বি এদের ক্রস গুণের ভ্যালু 0 হলে কোনটা সঠিক? এ আর বি পরস্পর লম্ব না, ক্রস গুণের ভ্যালু 0 হলে লম্ব হয় না। তারপরে a সমান nb, আচ্ছা, অর্থাৎ a আর b এর মধ্যবর্তী কোণ যদি 0 হয়, অর্থাৎ a আর b যদি একই ভেক্টর হয়, ধরো খালি স্কেলার গুণিতক, অর্থাৎ মধ্যবর্তী কোণ একই ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয়, তাহলে আমরা জানি যে এদের ক্রস গুণের মান 0। তাই এইটা হচ্ছে বি নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। ক্রস গুণের মান 0 হলে তার 45 ডিগ্রি কোণে ছেদ করে না, 60 ডিগ্রি কোণেও ছেদ করে না, এবং যেহেতু এটা সঠিক হচ্ছে তাই এই অপশনটাও গ্রহণযোগ্য নয়। তাহলে এইভাবে আমরা এই সঠিক উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আসো ভেক্টরের ক্রস গুণের আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে বলছে i ক্রস k প্লাস k ক্রস i এটার মান কত? তাহলে এখন দেখো আমরা যদি i j k টা দিই, এটা হচ্ছে x অক্ষ বরাবর i থাকে, y অক্ষ বরাবর j থাকে এবং z অক্ষ বরাবর k থাকে। এখন আমরা যদি বলি i ক্রস k, এই i ক্রস k এটা হচ্ছে -j এর দিকে যায় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে। তাহলে i ক্রস j হচ্ছে -j, আর k ক্রস i, তাহলে k ক্রস i এটা হচ্ছে +j, -i, তাহলে -j +j এই দুইটা যোগফল হবে একটা শূন্য ভেক্টর। তাই অপশন হচ্ছে সি নাম্বার অপশন। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে যে এর মান কত হলে ai + 2j - 3k এবং 2i + 4j - 6k ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। এখন এই ক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টরের যেই উপাংশগুলো একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, সেই উপাংশের কিন্তু অনুপাত একই থাকে, এটা সবসময় মনে রাখতে হবে। অনুপাত একই হলেই হচ্ছে এই ক্রস প্রোডাক্টের ভ্যালুটা পরে 0 হয়ে যায়। আচ্ছা,
তাহলে এখন দেখো আমার যদি অনুপাত একই রাখতে হয়, এখানে যে অনুপাত হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4, তাহলে 2:4। তারপরে দেখো এখানে -3 এখানে -6, তাহলে দেখো এখানে -3 এখানে -6, দেখো মিলে যায় কিন্তু এটাও হাফ এটাও হচ্ছে হাফ। তাহলে এখন দেখো a আর 2 এটারও তোমার হচ্ছে যেটা অনুপাত হবে হাফ, তাহলে a এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 1, তাহলে এই 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ডি নাম্বার অপশন। তাহলে এর পরবর্তী প্রশ্নে চলো আমরা হচ্ছে তোমাদের জন্য একটি কুইজ রেখেছি। এই কুইজটা হচ্ছে a এর মান কত হলে এই 5i + 2j + 3k এবং 15i + aj + 9k ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। তাহলে কিছুক্ষণ আগে যে সমান্তরালের শর্ত, যে অনুপাত একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সহগুলোর অনুপাত একই হয়, এটা দিয়ে তোমরা এই অঙ্কটা ছটফট করে ফেলো, আমরা কিছুক্ষণ পরে সঠিক উত্তর জানিয়ে দিব। আশা করি তোমরা এখন এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই প্রশ্নের উত্তর হচ্ছে a, তা 6। কিভাবে? দেখো এখানে i হচ্ছে সব 5, এখানে 15, তাহলে 5 আর 15 এদের অনুপাত হচ্ছে 1/3। তারপর এখানে আছে 2, এখানে আছে a, তাহলে এটাও 1/3 হবে। তাহলে এটা যদি আমি একটু আর গুণ করি, তাহলে a এর সাথে 1 গুণ হবে, 3 এর সাথে 2, তাহলে a সমান 6। তাহলে এই 6 হচ্ছে a এর মান, এটাই সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর সংক্রান্ত। সমতলীয় ভেক্টর বলতে বোঝায় যে তিনটা ভেক্টর বা একাধিক ভেক্টর একই তলে আছে। এই যে এখানে আমি একটা পেজ অঙ্কন করলাম, এই পেজটা একটা তল, এই তলের উপরে যদি সবগুলো ভেক্টর থাকে, তাহলে এই ভেক্টরগুলোর x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর যে সহগ, এটার যে নির্ণায়ক, সেই নির্ণায়কের ভ্যালু হবে 0। এটা ভেক্টর সমতল প্রমাণ করার খুবই দরকারি একটি সূত্র। আচ্ছা, তাহলে এই টপিকের যদি আমরা একটা প্রবলেম করি, তাহলে দেখো a এর মান কত হলে 2i + j - k এবং 3i - 2j + 4k এবং i - 3j + ak এই ভেক্টরদ্বয় সমতলীয় হবে। তাহলে আমরা যদি ওই নির্ণায়কটা বের করি, দেখো এখানে প্রথম ভেক্টরের সহগগুলো হচ্ছে 2 1 - 1, তাহলে 2 1 - 1। দ্বিতীয় ভেক্টরের সহগ হচ্ছে 3 - 2 + 4, তাহলে 3 - 2 + 4, এবং তৃতীয় ভেক্টরটা হচ্ছে 1 - 3 1 - 3 আর a, এটা নির্ণায়কের মান 0 হবে। তাহলে এখন চলো এই নির্ণায়কটার মান বের করে, এটা 0 ধরে বের করে এর মান কত হবে সেটা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো এখানে 2 ইনটু, আমি যদি এখানে এটা থাকি তাহলে -2a, তারপরে এখানে হবে +12, তারপরে -1 ইনটু এই যে এই কলাম ঢাকবো, এই রো ঢাকবো, তাহলে হবে 3 আর a গুণ করলে হবে 3j - 4, তারপরে যদি আমরা লাস্ট এটা ঢাকি তাহলে হবে -1 ইনটু 3 এবং -3 গুণ করলে হবে -9, 2 আর -1 বিয়োগ করলে হবে +2 সমান 0। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটা সলভ করি, তাহলে দেখো 2 এর সাথে যদি এটা গুণ করে দিই, -4a + 24, তারপরে এটা যদি -1 এর সাথে গুণ করি, -3a +4, তারপরে এটা যদি বলি -9 + 2 -7 আর -1 + 7 সমান 0। তাহলে এখন দেখো -4a -3a, তাহলে -7a, এটার সাথে দেখো 24 আর 7 যোগ করলে হয় 31, 31 আর 4 35, তাহলে +35 সমান 0। তাহলে a সমান হচ্ছে শুধু 5 দাঁড়ালো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে, এখানে a সমান হচ্ছে, এই সঠিক উত্তর হচ্ছে এই অপশনটা 5। তাহলে এরই মাধ্যমে আমরা এই সমতলীয় ভেক্টরের এই প্রবলেমটা সলভ করে ফেললাম। তাহলে এরই মাধ্যমে আমাদের এই লেকচারটা, আজকের যে অধ্যায় 2, এই অধ্যায় 2 এর ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সে এই লেকচারটা সমাপ্ত হলো। আশা করি এই লেকচারের মাধ্যমে তোমাদের এই ভেক্টর অধ্যায়ের যে বিষয়গুলোর উপর বেসিক্যালি ঢাকা ভার্সিটি অর্থাৎ এবং এই সাথে সিমিলার যে ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা এখন ভালো করে করতে পারবে। তাহলে এই প্রশ্নগুলোর অনুশীলন তোমরা বারবার যদি হচ্ছে কোন একটা অনুশীলন বই থেকে করতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায়ের কোনো টপিকে বা কোনো প্রশ্নেই অ্যাডমিশন টেস্টে প্রবলেম হবে না। তাহলে ধন্যবাদ তোমাদেরকে 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন কোর্সের এই ভিডিওতে সাথে থাকার জন্য।